ফার্স্ট সেম। এবার আমরা যেটা যে টপিকটা দেখব সেটাকে আমরা বলবো মেন ফ্রি পাথ, বা বাংলায় যেটাকে বলা হয়, যদিও বাংলাটা তোমাদের লাগবে না, কিন্তু যেহেতু এখনো তোমরা এইচএসটা বাংলায় দিয়ে এসছো, আমি এখনো কিছুদিন বাংলাতে কন্টিনিউ করব, মানে ইংরেজি বাংলা মিশিয়ে পড়াবো। গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ কি? গড় মুক্ত পথ হচ্ছে দুটি কলিশনের মধ্যে, দুটি কলিশন বা দুটি সংঘর্ষের মধ্যে যে দূরত্ব একটি মলিকুল কভার করে সেটাকেই আমরা বলবো গড় মুক্ত পথ। ঠিক আছে? তাহলে মিন ফ্রি পাথ কি? অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেলড দুটো সাকসেসিভ, দুটো ক্রমাগত কলিশনের মধ্যে বা দুটি কলিশনের মধ্যে একটি অণু যে পথ অতিক্রম করে সেটাকেই আমরা বলবো গড়, সেটাকে আমরা বলবো মুক্ত পথ। আর এই মুক্ত পথগুলির যে গড় সেটাকে আমরা বলবো গড় মুক্ত পথ। তাহলে অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেলড বাই এ মলিকুল between two successive collisions। ঠিক আছে? তাহলে মেন ফ্রি পাথ, এটা আমরা কি লিখতে পারি? অ্যাভারেজ distance traveled per unit time। অ্যাকচুয়ালি এটা যেটা লিখলাম সেটা হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেলড পার ইউনিট টাইম। ঠিক আছে? সেটাই কিন্তু ভেলোসিটি। আর নাম্বার অফ কলিশনস made by a single molecule per unit time। তাহলে average distance traveled per unit time by number of collision made by a single molecule per unit time, এটাকেই আমরা বলবো মিন ফ্রি পাথ বা ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই যে জিনিসটা দিচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল পার ইউনিট মলিকুল টাইম, এটা কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি বলছে, বাই নাম্বার অফ কলিশন মেড বাই এ সিঙ্গেল মলিকুল, একটি মলিকুলের ক্ষেত্রে, পার ইউনিট টাইম, সেটা কিন্তু হবে Z1। তাহলে আমরা যদি এটি বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? আমরা এটি বসিয়ে দিলে পাবো হচ্ছে ল্যামডা ইকুয়াল টু c বার বাই √2 আমরা কিন্তু এখানে Z11 ধরলাম না, বায়োমলিকুলার কলিশন নয়, কিন্তু এটা একটা মলিকুলের জন্য, তাই জন্য Z1 ধরেছি। √2 পাই সিগমা স্কয়ার c বার ইনটু n স্টার বা 1 বাই √2 পাই সিগমা স্কয়ার n স্টার। ঠিক আছে? তাহলে এটাই হলো ল্যামডার এক্সপ্রেশন। এবার আমরা
মিন ফ্রি পাথ তো হলো। এবার আমরা দেখব যে টি এবং পি অর্থাৎ টেম্পারেচার এবং প্রেসারের মিন ফ্রি পাথ, পার ইউনিট ভলিউম যে অনুসংখ্যা বা এন স্টার, এবং মলিকুলার কলিশনের উপর তার যে ইফেক্ট, অর্থাৎ ইফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার অন টেম্পারেচার অ্যান্ড প্রেসার অন এন স্টার। এন স্টার মানে হচ্ছে নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম। মিন ফ্রি পাথ lambda। নেক্সট দেখবো হচ্ছে অন মলিকুলার কলিশন মেড বাই এ সিঙ্গেল মলিকুল, আর দেখবো হচ্ছে Z11। এটা টোটালটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা দেখছি হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার অন এন স্টার। এন স্টারটা আমি আরেকবার লিখে দিচ্ছি, সেটি হচ্ছে নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম। এবার দেখো, আমরা জানি যে আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী পিভি ইকুয়াল টু এনআরটি। এবার আমি এই এন এর জায়গায় লিখতে পারি এন ড্যাশ বাই এন এ আর টি, যেখানে এন ড্যাশ হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল, এন এ হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। ঠিক আছে, এবার আমরা এই ইকুয়েশনটাকে লিখছি। দেখো, পি ইকুয়াল টু এন বাই ভি আর বাই এন এ ইন্টু টি, বা আমরা পেলাম হচ্ছে পি ইকুয়াল টু, তাহলে টোটাল নাম্বার অফ মলিকুলস বাই টোটাল ভলিউম আমরা যদি দিই, তাহলে আমরা এটাই পাবো প্রতি একক আয়তনে অনুসংখ্যা বা এন স্টার। আর বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটা হয়ে যায় বোলসম্যান কনস্ট্যান্ট কে ইন্টু টি। তাহলে আমরা জিনিসটা এটি পেলাম যে এন স্টার ভ্যারিজ অ্যাজ, আচ্ছা আরেকটু করি। তাহলে আমরা পেলাম, দেখো, এন স্টার ইকুয়াল টু পি বাই টি গণিত কে, কে যেখানে বোলসম্যান কনস্ট্যান্ট, বা সেখান থেকে আমরা লিখতে পারি এন স্টার ভ্যারিজ অ্যাজ পি বাই টি। তাহলে আমরা কি দেখছি যে যদি টি স্থির থাকে, তাহলে প্রতি একক আয়তনে, যদি টি স্থির থাকে তাহলে প্রতি একক আয়তনে পি বাড়লে, পি যদি বাড়ে তাহলে এন বাড়বে প্রতি একক আয়তনে, এবং যদি পি স্থির থাকে তাহলে উষ্ণতা বাড়ালে প্রতি একক আয়তনে অনুসংখ্যা কমবে। আচ্ছা, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এটা মনে রাখবে, এখানে 1 এবং 2 এর কিন্তু অনেকটাই ইম্পর্টেন্স আছে। নেক্সট আমরা
দেখব অন সি বার, ইফেক্ট অফ টি অ্যান্ড পি অন সি বার। শুধু টি এরটাই দেখছি। আমরা জানি যে সি বার ইকুয়াল টু রুট ওভার 8 কেটি বাই পাই এম, তাহলে সি বার ইকুয়াল টু রুট টি। এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, তাহলে যেহেতু আমার এই দুটো ইকুয়েশন লাগবে, আমি এই দুটো ইকুয়েশন তোমাদের বোঝার জন্য আমি বোর্ডে একটা জায়গায় লিখে রাখছি। n স্টার প্রপোর্শনাল টু পি বাই টি, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে সি ভ্যারিজ অ্যাজ রুট টি, এটি 2 নম্বর। ঠিক আছে, এবার আমরা এই দুটো কিন্তু লাগবে তোমাদের। হ্যাঁ, এবার আমরা চলে যাব হচ্ছে ইফেক্ট অন মিন ফ্রি পাথ, ইফেক্টস অফ টি অ্যান্ড পি অন মিন ফ্রি পাথ বা গড়মুক্ত পথ। মিন ফ্রি পাথ, এইখানে একটা জিনিস, মানে এখান থেকে তোমাদের শুরু হলো আর কি আসল। আমরা জানি যে ল্যামডা ইকুয়াল টু 1/√2 পাই সিগমা স্কোয়ার এম স্টার। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলতে পারি যে ল্যামডা ভ্যারিজ অ্যাজ 1/n স্টার। কারণ সিগমা যেটা ডায়ামিটার, সিগমা ডায়ামিটার, তাহলে যে কোনো একটি নির্দিষ্ট অণুর ক্ষেত্রে, ঠিক আছে, এই সিগমাটা কিন্তু কনস্ট্যান্ট। অর্থাৎ আমি যদি হাইড্রোজেন মলিকুল নিই, তাহলে সব হাইড্রোজেন মলিকুলের জন্য এই সিগমাটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে সিগমা ইজ কনস্ট্যান্ট, √2 তো কনস্ট্যান্ট এবং পাইও কনস্ট্যান্ট। তাহলে ল্যামডা কার উপর ডিপেন্ড করছে? ল্যামডা ভ্যারিজ অ্যাজ 1/n স্টার। এবার আমরা 1 নম্বর ইকুয়েশনকে অ্যাপ্লাই করছি। তাহলে সিগমা ভ্যারিজ অ্যাজ 1/p/t বা ভ্যারিজ অ্যাজ t/p। তাহলে আমরা বলতে পারি যে সিগমা ভ্যারিজ অ্যাজ t যখন p ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ p কনস্ট্যান্ট থাকলো, তাহলে যদি t বৃদ্ধি করি তাহলে ল্যামডা বৃদ্ধি পাবে। নেক্সট, সরি, ল্যামডা ভ্যারিজ অ্যাজ t, আমি মনে সিগমা বলেছিলাম, ল্যামডা ভ্যারিজ অ্যাজ 1/p when t is কনস্ট্যান্ট, অর্থাৎ p বৃদ্ধি করলে গড় মুক্ত পথ হ্রাস পাবে। স্বাভাবিক, বুঝতেই পারছো, কারণ এখানে p বৃদ্ধি করলে অণুগুলো অনেক দূরে দূরে যাবে। তাহলে ন্যাচারালি দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে একটা অণুকে বেশি দূরত্ব ট্রাভেল করতে হবে, আর এখানে p যদি কমায় তাহলে অণুগুলি কাছাকাছি আসবে এবং অণুগুলোকে দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে আমাকে কিন্তু দূরত্বটা অনেকটা কমবে। এইবার দেখো আমরা যদি গেলু স্যার
ল। দেখি গেলুস্যাক্স লটা কি, P varies as T when V is constant. P varies as T when V is constant. আচ্ছা, এখানে কিন্তু বলে রাখা ভালো ভিটা কিন্তু ভ্যারি করছে, ঠিক আছে। এবার গেলুস্যাক্স ল অনুযায়ী P varies as T when V is constant, তাহলে আমরা বলতে পারি P equal to some constant K into T। তাহলে আমরা যদি এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে ল্যামডা ভ্যারিজ অ্যাজ T by KT ভ্যারিজ অ্যাজ 1 by K। এবার K যদি কনস্ট্যান্ট হয় তাহলে 1 by K এটাও কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক হবে। সুতরাং আমরা কি দেখতে পেলাম, যে at constant volume, at ভলিউমটা যদি কনস্ট্যান্ট থাকে, at constant volume কি দেখছি, কনস্ট্যান্ট ভলিউমে কি হচ্ছে, P এবং T এর কোনো ইফেক্টই কিন্তু নেই। আচ্ছা, এটাকে একটু এরকম ভাবে আমি করে দিই, ল্যামডা ভ্যারিজ অ্যাজ T by P, তাহলে P এর জায়গায় KT। আচ্ছা, তাহলে কি হচ্ছে, কনস্ট্যান্ট ভলিউমে আমরা কি দেখছি, ল্যামডা ডাজ নট depend on P or T, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে effect of T and P on molecular collision, তাহলে on Z1 and তারপরে Z11। আচ্ছা, দেখো এই জিনিসগুলো খুবই সোজা। আমরা জানি Z1 equal to √2 pi sigma square C bar into n star। তাহলে এইটুকু আমি আগেও বলেছি কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, এইটুকু আগে আমি বলেছি কনস্ট্যান্ট। তাহলে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা লিখতে পারি Z1 varies as C bar into n star। এবার আমি কি করলাম না, এবার আমি ইকুয়েশন 1 এবং 2, যেটা আগেও বলেছিলাম যে এটা ইম্পর্টেন্ট, ইকুয়েশন 1 and 2 অ্যাপ্লাই করলাম। দ্যাট ইজ Z1 varies as √T into P by T। কি পেলাম, Z1 varies as P by √T। তাহলে thus Z1 varies as P when T is constant, Z1 varies as 1 by √T when P is constant, ঠিক আছে। when P is constant, তাহলে আমরা কি বলতে পারি যে ইউনিমলিকুলার কলিশন P বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে এবং T বৃদ্ধি করলে তার বর্গমূলের T এর বর্গমূলের ব্যস্তানুপাতে
মলিকুলার পলিউশন হ্রাস পাবে। ঠিক আছে, এবার আমরা ইফেক্ট অফ চেঞ্জিং পি অ্যান্ড টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম যদি দেখি, এখান থেকেই করবো এই ইকুয়েশনটা থেকে। ঠিক আছে, তাহলে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, গেলুস্যাক ল, পি ভার্সেস টি আমি লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এটাকে এই ইকুয়েশনের 1 নম্বর নাম দাও। ঠিক আছে, এই ইকুয়েশনের 1 নম্বর নাম দাও। তাহলে পি ভার্সেস টি, তাহলে এই ইকুয়েশনটা কি হবে? এই যে এই ইকুয়েশনটা দেখো, Z1 সরি এই ইকুয়েশনটা ভ্যারিসেস, তাহলে আমি কি করলাম, ভ্যারিসেস পি বাই রুট টি ভ্যারিসেস টি বাই রুট টি, কারণ পি এর পরিবর্তে আমি টি লিখতেই পারি কনস্ট্যান্ট ভলিউমে, ভ্যারিসেস রুট টি। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম Z1 রুট টির সাথে বাড়ছে আর কি। তাহলে এইখানে দেখো, এইখানে কিন্তু মনে রাখার বা একটু চিন্তার বিষয় আছে। ঠিক আছে, Z1 টি এর সাথে কিন্তু কমছিল যখন পি কনস্ট্যান্ট ছিল। ঠিক আছে, যখন পি কনস্ট্যান্ট ছিল তখন কিন্তু Z1 1 বাই রুট টির সাথে ব্যস্তানুপাতিক, মানে টি যত বৃদ্ধি পাবে তত Z1 এর মান তার বর্গমূল হারে, টি এর যে বর্গমূল সেই হারে হ্রাস পাবে। আর এখানে কিন্তু যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট, মাথায় রাখবে এটা, যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট তাই জন্যে টি বৃদ্ধি করলে তার বর্গমূলের হারে Z1 কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর একটা, এইবার এটা তো গেল টি দিয়ে, এই ইকুয়েশনটাকে লেখা যায় Z1 সরি পি বাই রুট টি। এবার আমি কি করলাম না, এবার আমি টি এর জায়গায় ঠিক উল্টোটা, টি এর জায়গায় পি লিখলাম, তাহলে আমি কি পেলাম, রুট পি। আগে আমি কি পাচ্ছিলাম, তাহলে Z1 ভ্যারিসেস রুট পি, এটা কিন্তু দুটোই কিন্তু এক কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউম না হলে এটা কিন্তু Z1 ভ্যারিসেস পি হচ্ছিল আগে যে ইকুয়েশনটা ছিল। ঠিক আছে, কিন্তু যে আমি কনস্ট্যান্ট ভলিউম করলাম অমনি আমি দেখছি Z1 ভ্যারিসেস রুট পি হলো, অর্থাৎ বাড়ছে। আগে পি এর হারে বাড়ছিল, এবার পি এর বর্গমূলের হারে বাড়ছে। এখানে কিন্তু মনে রাখা দরকার Z1 এর বৃদ্ধির হার তোমরা দেখতেই পাচ্ছ, এটা অ্যাট কনস্ট্যান্ট টি যখন ছিল দুটোতেই বাড়ছে, একটাতে ডাইরেক্টলি বাড়ছে আর একটাতে তার বর্গমূলের সঙ্গে বাড়ছে। তাহলে বুঝতেই পারছো যে বৃদ্ধির হার এই ক্ষেত্রে কিন্তু অনেকটা কম হচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো, এইগুলো কিন্তু সবটা পড়ানোর সময় বলা সম্ভব নয় বা নোটে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, এই ছোট ছোট জিনিস কিন্তু নিজেদের মাথা থেকে বের করতে হবে, কারণ তোমরা যেহেতু অনার্স পড়তে এসেছো, তোমরা নিজেরাই বুঝতে পারবে কোশ্চেন দেখলে যে কিছু কিছু জায়গায় কিন্তু নিজের যে মৌলিক চিন্তা ভাবনা তার কিন্তু প্রকাশ ঘটাতে হবে। ঠিক আছে, নিজেদের চিন্তা ভাবনা বা নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করে কিন্তু কিছু কিছু কোশ্চেন করতে হবে। যেরকম এই একটা ছোট্ট উদাহরণ আমি দিলাম। ঠিক আছে, এবং নোট ফলো করলেই যে সব রকম কোশ্চেন পাবে তা কিন্তু নয়।
আর এই ভিডিওতে আমি আরেকটা জিনিসও বলে রাখতে চাই, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাও তাহলে গ্যাস মোটামুটি তোমাদের শেষের দিকে, তোমরা কিন্তু সেটা করতে থাকো, ঠিক আছে? নেক্সট আমি বায়োমলিকুলার কলিশন দেখব। বায়োমলিকুলার, আচ্ছা, বায়োমলিকুলার কলিশন যদি দেখি সেখানেও ঠিক একই ব্যাপার। বায়োমলিকুলার কলিশনের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দেখবে Z1 বা Z11 এর জিনিসগুলো কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। Z11 কি করব, 1/√2 পাই সিগমা স্কোয়ার সি অ্যাভারেজ। এখানে যদি নোটে অ্যাভারেজ না থাকে তাহলে এই অ্যাভারেজটা দিয়ে নেবে, হয়তো ভুল হয়ে গেছে, আমার দিতে ভুলে গেছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ন্যাচারালি দেখো 1/√2 পাই এবং সিগমা এই সবই কনস্ট্যান্ট, তাহলে Z11 ইকুয়াল টু ভ্যারিজ অ্যাজ সি বার এন স্টার স্কোয়ার। এবার আমরা এমপ্লয়িং মানে ব্যবহার করা হলো এমপ্লয়িং সি বার ইকুয়াল টু √t